কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক নেতা নেত্রীর সঙ্গে বৈঠক করে চলেছেন, গতকালও করেছেন, আগামী দিনও করবেন, এবং তিনি সব প্রস্তুতিও নিচ্ছেন কিভাবে দেশে ফিরবেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার একের পর এক দিয়ে চলেছেন, আরো 12টা সাক্ষাৎকার প্রকাশিত হতে চলেছে। তার মধ্যে সর্বশেষ তো বোধহয় জানেন যে এপি প্রকাশিত হয়েছে, ভারতের প্রথম একটি ম্যাগাজিনে, আউটলুক ম্যাগাজিনে দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি জায়গায় প্রকাশিত। তার আগে তো জাপানের কি বলে প্রকাশ করেছে সংবাদ সংস্থা, এবং সাউথ চায়না মর্নিং পোস্ট এখনো প্রকাশিত হয়েছে কিনা জানি না, কিন্তু ব্লুমবার্গ সাক্ষাৎকার নিয়েছে, সেটাও প্রকাশিত হতে পারে। ফলে তিনি তো দেখুন, তিনি সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, চলছে, এবং তিনি নেতা নেত্রীর সঙ্গে বৈঠক করছেন, তার যেটা স্বাভাবিক, যেটা করার কথা সেটাই করছেন। কিন্তু আমরা বলছি তিনি রাজনীতি করছেন। আমাদের তাহলে ভারত এটা একটা সরকার দ্বিচারিতা না? মানে তিনি সবই করছেন, রাজনৈতিক নির্দেশনা দিচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন। রাজনীতি বলছেন না যে প্রকাশ্যে বেরিয়ে এসে যে সভা করছেন না তো প্রকাশ্যে, যে আজকে আমি এদের সঙ্গে মিটিং করলাম, করে সিদ্ধান্ত না, নিলাম। কিন্তু ঘরোয়া, ঘরের মধ্যে একটা বৈঠক কিন্তু হচ্ছে, তাতে রাজনীতির তো আমরা ঘরোয়া ভাষণও আছে। এখন রাজনীতির ঘরোয়া ভাষণ আছে, ভার্চুয়াল ভার্সন আছে। ভার্চুয়াল কর্মীদের দিচ্ছেন, হুম। সেটা তো গণমাধ্যমকে তো এখন আটকানো যাবে না। সোশ্যাল সামাজিক গণমাধ্যমকে আটকাবেন কি করে? কে আটকাবে? সার্ভারটা কোথায়? ভারতের হাতে তো সার্ভার নেই যে ভারত সুইচ অফ করে দেবে আর বন্ধ হয়ে গেল সব। মোবাইল ফোন, যে মোবাইল ফোন গুলো বিদেশি যেসব কোম্পানি মোবাইল ফোন চালান, বিক্রি করেন, উৎপাদন করেন, তারা করতে পারেন বন্ধ। আমি জানি না তারাও পারেন কিনা জানি না, আজকে তিনি কেউই করেন না। না, কিন্তু আর ভারতের পক্ষে নির্দেশনাটা কি বা ভারতের সিদ্ধান্তটা কি? গৌতম লাহিড়ী, আমার প্রশ্নটা এখানে যে শেখ হাসিনা মানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না, এই পারবেন নার মধ্যে ভার্চুয়ালি করতে পারবেন, ঘরোয়া রাজনীতি করতে পারবেন, শুধুমাত্র মাঠে ময়দানে বেরিয়ে রাজনীতি করতে পারবেন না, তাই কি? ভারত সরকার তো বলছে রাজনীতি তিনি করছেনই না। কোথায় রাজনীতি করছেন? আপনারা রাজনীতি করছেন, আমরা তো বলছি রাজনীতি তো করছেন না। আওয়ামী লীগের কোনো পোস্টারটা নিয়ে কিছু জানিয়ে মিটিং করছেন, এরকম তো কিছু করছেন না, কিন্তু আওয়ামী লীগ কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। বন্ধ করে সেটা কি করে সেখানে এখন কি করে? আপনারা মনে করছেন আমরা সাংবাদিকরা খবর রাখার চেষ্টা করি, যারা ডাকাত করেন তাদেরকে আপনিও অনেক ইন্টারভিউ নিয়েছেন, তাই না? ইন্টারভিউ নিয়েছেন, তারা কি বলছেন, কেমন দেখলেন শেখ হাসিনাকে, এমনও কথা শোনা যাচ্ছে, চমৎকার দেখেছেন, খাওয়া দাওয়া করেছেন, কেমন আছো ইত্যাদি, সবই তো তারাই তো বলেছেন না, আপনাদের সাংবাদিক তো বলছেন। ফলে কিন্তু ঘরের মধ্যে কি আলোচনা হলো না হলো, সেখানে তো আর কিছু সেরকম কিছু তো প্রকাশ্যে শেখ হাসিনা কিছু বলছেন। শেখ হাসিনা তো প্রকাশ্যে বলছেন, শেখ হাসিনার কথাগুলো একদম সবাই শুনছি আমরা, তারপরেও বলছেন না তিনি ফিরবেন, তিনি নির্দেশনা দিচ্ছেন। ইন্টারভিউতে বলছেন না, রয়টার্স দিয়ে শুরু করেছেন, এখন শেষ হবে ভারতের আরো 13টা, আমি সর্বশেষ খবর জানি 13টা সংবাদ এই ইন্টারভিউটা কি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দিচ্ছেন, নাকি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দিচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দিচ্ছেন? তিনি তো আওয়ামী লীগের সভানেত্রী, সেই হিসেবেই দিচ্ছে। তার তো পরিচিতির ফরমার প্রাইম মিনিস্টার বলে তো বলছেন অনেকে। রয়টার্সে কিভাবে ছাপা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে, এফপি তে যেভাবে পরিচয় দেওয়া হয়েছে, ফরমার প্রাইম মিনিস্টার, তাই না? তার মানে আসলে ভারতের এই কথাটা একরকম মানে মুখের কথা, খুব মনের কথা না। লন্ডনে থাকাকালীন তারেক রহমান যা যা করেছিল তাই করছেন। লন্ডনে থাকাকালীন তিনি কি রাজনীতি করেননি? লন্ডনের তো এরকম কোনো নির্দেশনা ছিল না যে তিনি রাজনীতি করতে পারবেন। গুদাম করেছেন টিকিটের, সবই তো করেছেন লন্ডন থেকে, তাই না? কিন্তু যুক্তরাজ্যের তো এমন কোনো নির্দেশনা ছিল না, বা এমন কোনো অবস্থান ছিল না যে তারেক রহমান রাজনীতি করতে পারবেন না। না, তিনি তো তাহলে পুরনো ইতিহাস ঘেটে লাভ আছে কি? তিনি মুচলেখা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না। এটা তো দেশের কথা বলছেন। হ্যাঁ, যুক্তরাজ্য, আমি তো বলছি ভারতের অবস্থানের কথা। কিন্তু তিনি শুনুন, তিনি তো ফ্রান্স বা ইতালির রাজনীতি করছিলেন না, তিনি বাংলাদেশের রাজনীতি করছিলেন। স্বাভাবিক, এটা এইভাবেই করে থাকেন এরা সকলেই। এটা হচ্ছে আপত্তি কিছু নেই, কোনো আপত্তি করেনি তারেক রহমান নিয়ে। এখন আপত্তি তো আমি শুনিনি যে তারেক রহমান নিজে কোনো আপত্তি করেছেন শেখ হাসিনা এভাবে কথা বলছেন। হ্যাঁ, তাদের দলের কিছু কিছু মন্ত্রী নেতা এসে মাঝে মাঝে বলে গেছেন, কিন্তু তারা দেখেছেন হতাশ, বলে কোনো দাম। মানে এটাই হচ্ছে, তাহলে কি কনক্লুশনটা এটাই? বলতে পারবেন না, ভারত সরকার কোনো গণমাধ্যমকে বলতে পারবে না বাংলাদেশের সরকারের মতো, এখানে বলা গণমাধ্যমকে চাপতে পারবেন না, এখানে ভারত সরকার বলতে পারবে না। না, মানে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খারাপ হবে। বলবেন আপনি ইন্টারভিউ কেন নাকি নিয়েছেন, ধমকাবে বা চাকরি ছেড়ে দেবে রয়টার্সে, যেটা বাংলাদেশে ঘটছে, সেটা এখানে ভাবে। ভারত এখানে মুক্ত স্বাধীন। জনাব গৌতম লাহিড়ী, একটুখানি বলি যে ভারতে মুক্ত স্বাধীন গণমাধ্যম, কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে রিপোর্টটা, তাতে কিন্তু বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতায় ভারতের অবস্থান পেছনে, পাকিস্তান প্যালেস্টাইনের পেছনে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা, তাতেই এই অবস্থা। তাহলে এর চেয়ে উপরে উঠলে কি হতো?
হয়তো শেখ হাসিনা সহ ইন্টারভিউ হতো বাংলাদেশের মধ্যে, মানে তাই না? এইটাই নিম্ন একটু থাকাকালীন, নিম্ন সূচকে থাকাকালীন এই নিম্ন মানে অতএব মানে ভারতের গণমাধ্যম পারে, বাংলাদেশের গণমাধ্যম পারে না, বিষয়টা এমন না। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই খারাপ, আমি নিজেও গণমাধ্যমের কর্মী হিসেবে আমি জানি। বাংলাদেশের গণমাধ্যমে চাকরি চলে যাবে, হ্যাঁ চাকরি চলে যাবে। আপনি কালকে ভারতের দীনেশ ত্রিবেদী সার্জেই ঘোষের সঙ্গে বৈঠক করেছেন, প্রথম সারির সংবাদপত্রগুলো খবর ছাপতে ভয় পেয়েছে, অথচ সেই সম্পাদকরা তারা দাবি করেন তার নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করেন। এরকম ধরেন আপনারাও অনেক কিছু সংবাদ প্রকাশ করেন না বা করলেও পার্সিয়াল করেন, সেই আলোচনাটা অবশ্য আজকে না। আপনি বলছেন যে সেটা তো নিশ্চয়ই সব কিছু, একটা গণমাধ্যমের তাদের স্বাধীনতা আছে, সম্পাদকীয় নীতি আছে, সব বুঝলাম, কিন্তু একটা ঘটনা যেটা ঘটেছে আপনাদের এজেন্সি থেকে আমরা জানলাম, তাই না? আপনাদের ইউএনবি খবর করেছে ছবি সহ যে দীনেশ ত্রিবেদী হাই কমিশনের সঙ্গে সার্জেই ঘোষের বৈঠক হয়েছে একটা, কিন্তু কোথাও দু একটা ছেপেছে, কেউ ছাপেনি যেমন না, ছেপেছে দু একজন, সবাই নয়। যে এই প্রসঙ্গটা নিয়ে আসবো, খুব বিস্তারিত আলোচনা হয় নাই, তবে ওই যে গণমাধ্যমের স্বাধীনতা সূচকের কথা বলছিলাম, 2026-এর রিপোর্ট, বাংলাদেশের অবস্থান 152তম, খুবই নিচের দিকে। ভারতের অবস্থান আরো নিচে, 157তম। এবারে আসি যে মানে দুটো বিষয় নিয়ে কথা বলছি একই সাথে, শেখ হাসিনার প্রত্যর্পণ আর শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন কিনা। তাহলে মানে আমি যদি কনক্লুশনটা নিই, যেমন চলছে শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক নির্দেশনা, কথাবার্তা, নেতাকর্মীদের সাথে কথা বলছে তেমনই চলবে, কোনো পরিবর্তন হবে না। ভারত সরকার আমি একটু শুনি নাই, লাইনটা মিস করেছি। বলছি যেটা শেখ হাসিনা করে চলেছেন সেটা করে যাবেন, আচ্ছা, তাতে তো ভারত সরকার কোনো বাধা দেয়নি। কিন্তু ভারত সরকারকে আপনি জিজ্ঞেস করেন এগুলো হচ্ছে কেন, বলবে কই রাজনীতি তো করতে দিন। আচ্ছা, মানে মুখে বলবে না, কিন্তু ভেতর ভেতর যা হচ্ছে তাই হবে, মুখে শুধু বলা হবে না। মুখে তো এটাই বলবে, মুখে তো এটাই বলবে আমরা তো রাজনীতি করতে দিইনি। তিনি কোথায় রাজনীতি করছেন আমরা তো জানি না, আপনারা জানেন, আমরা তো জানি রাজনীতি করতে। এটাকে কি বলে তাহলে, আপনারা এটাকে কি বলছেন? মানে ধরেন আপনিও দীর্ঘদিন আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, অনেক মানে অভিজ্ঞ সাংবাদিক, জ্ঞানী সাংবাদিক, আপনার দেশি বিদেশি অভিজ্ঞতা আছে, ফলে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে এটা আসলে কি, এটা রাজনীতি না? যে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া, তার কর্মসূচি ঘোষণা করা, এগুলো আসলে কি? ওই গেরিলা পদ্ধতিতে রাজনীতি করা, ফ্যাসিস্ট রাজত্বে যেভাবে রাজনীতি করতে হয় সেভাবে করছে। আচ্ছা, মানে করছেন রাজনীতি এবং তাতে ভারতের কোনো আপত্তি? যেভাবে দেখে করতে, লুকিয়ে করতে, তাই না, প্রকাশ্যে করতে পারতো না। তাহলে কি ভারতের বিষয়টা এরকম যে প্রকাশ্য রাজনীতি করতে পারবেন না, গোপনে করলে কোনো সমস্যা নাই, মানে এটা হচ্ছে ভারতের অবস্থান? গোপনে করছেন সেটাই তো ভারত সরকার জানে না। ভারত সরকার বলছেন রাজনীতি করছেন না, আপনারা বলছেন তিনি সংবাদপত্রে ইন্টারভিউ দিচ্ছেন, নেতা কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করছেন, নির্দেশনা, সেটা তো রাজনীতি করছেন না, সেটা পারিবারিক সুখ দুঃখের আলোচনা করছেন, আমরা তো জানি না। মানে ভারত সরকার তো সেখানে উপস্থিত না। শেখ হাসিনা তিনি তো বন্দী নন, কারাগারে বন্দী নন, তাই না? তিনি একজন মুক্ত নেত্রী, ফলে তিনি তার মতো করে তার করছেন, তার নিজেদের লোকেদের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন, পারিবারিক লোকেদের সঙ্গে কথা বলছেন, নেতা নেত্রী যারা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বা বিদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আর তিনি সোশ্যাল গণমাধ্যমের মাধ্যমে তিনি নেতা কর্মীদের যারা ঢাকায় বাংলাদেশে রয়েছেন তাদের সঙ্গে তিনি মাঝে মাঝে কথা বলছেন, কয়েকদিন আগেও তো বলেছেন। মানে দলকে সুসংগঠিত করছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, কমিটি দিচ্ছেন, মানে সবই দিচ্ছেন, কিন্তু মানে ভারত সরকার সেটাকে রাজনৈতিক করা বলতে প্রস্তুত না। মানে কমিটি তো তিনি কিছু দেননি, কমিটি তো আওয়ামী লীগের কোনো কমিটি, ছাত্রলীগের কমিটি হয়েছে, ছাত্রলীগের মাঝখানে কমিটি হয়েছে, ছাত্রলীগ যুবলীগ সেগুলো চলছে, ছাত্রলীগ আপাতত চলছে, দেখছি আর বিভিন্ন জেলায় কমিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, মোটামুটি ধরি মাছ নাচির পানি টাইপের একটা অবস্থা মনে হচ্ছে, যে খুব প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু আবার চলছে আর কি, এরকম মানে যা চলছিল তাই চলবে, এই হচ্ছে সামারি। আচ্ছা, আবার এবারে প্রত্যর্পণ বিষয়, তাহলে কি ওটা যে মোটামুটি ভারত সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে প্রত্যর্পণটা হচ্ছে না বা খুব শীঘ্রই তার কোনো সম্ভাবনা নেই? কূটনীতির ভাষার আলাদা আমি বাংলা করে বলছি, যেটা বুঝতে সুবিধা, দেওয়া হবে না, এই কথাটা কূটনীতির ভাষার মার প্যাঁচে রয়েছে। আপনি যদি প্রশ্ন করেন তার উত্তর হচ্ছে আমরা পর্যালোচনা করছি। আমরা তো বলিনি পর্যালোচনাটা 2067 শেষ হবে কিনা, সেটা তো টাইম লিমিট, এটা বরং আপনাদের প্রশ্ন করা উচিত, আচ্ছা এই পর্যালোচনাটা কবে শেষ হবে? আপনারা তো পর্যালোচনা করছেন, আইনি দিক দেখছেন, বিচার বিভাগীয় দিক দেখছেন, কবে এটা শেষ হবে? শেষ হচ্ছে না, তার জন্য দায়ী বাংলাদেশ সরকার, কারণ বাংলাদেশ সরকার কোনো কাগজপত্র দিচ্ছেন না। ওটা রায়টা আপনি পড়েছেন, যেটা ফাঁসির রায় হয়েছে, আপনি পড়েছেন কখনো? কোনো ওয়েবসাইটে পেয়েছেন? কিন্তু গণমাধ্যমের খবরটা শুধু কেন নেই? তাদের তো ইংরেজি বানান ভুল, আমি জানি, আমার কাছে আছে, তাদের তো ইংরেজি বানান ঠিক করে দেখেন, ওটা কারেক্ট করতে গিয়ে ধীরে হাস্যাস্পদ হবে, এই জন্য দায়ী, এই জন্য প্রকাশই করছেন। ওই 3-4 লাইন প্রকাশিত হয়, যেরকম আপনাদের 3-4 লাইন ছাপা হয়েছে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না, পুরোটা ছাপা হয়,
পুরোটা তো প্রকাশ্যে ভারতের পার্লামেন্টে জমা পড়েছিল, ওপেন ডকুমেন্ট, এরকম নয় যে কোনো গোপন ডকুমেন্ট। এটা প্রায় ধরুন 200-250 পাতার ডকুমেন্ট। তাতে বিভিন্ন ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলো তবুও দেখলাম একটা বাংলা কাগজ আজকে ছেপেছে বাংলাদেশে, যে ভারত বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি হলো 71-এর মুক্তিযুদ্ধ, অর্থাৎ সেই বঙ্গবন্ধুর সময়। সেই সময়ের ধারাবাহিকতা হবে বাংলাদেশ ভারত সম্পর্কে অন্যতম মাপকাঠি, যেটা রিপোর্টে রয়েছে, আপনাদের কাগজে ছাপা হয়েছে, বাংলাদেশের কাগজে, প্রথম শ্রেণীর কাগজে ছাপা হয়েছে। অনেক কাগজ সহজ পাইনি একটু ওই 71-এর। হ্যাঁ, একটু সাউন্ড কম আসছে, এটা কি কোনো বাড়ানোর সুযোগ আছে? ও আচ্ছা আচ্ছা, না সরি, তাহলে কোনো কারণে আমি জানি না কেন কম আসছে। আচ্ছা, কি মানে পাখার কোনো আওয়াজ আসছে? না, পাখার কোনো আওয়াজ আমি পাচ্ছি না যদিও, কিন্তু একটু মনে হচ্ছে কি একটু হালকা করে শোনা যাচ্ছে, আর একটু ভালো শোনা যায় সাধারণত। আচ্ছা আচ্ছা, জানি না, আমি তাহলে একটু কাছে থেকে বলবো কি? হ্যাঁ, আমি আপনি যদি খুব মুভ না করেন তাহলে মনে হয় ঠিক আমরা শুনতে পাবো। যদি মুভ না করে কথা বলেন হয়তো একটু কষ্ট হবে তারপরেও। তাহলে গৌতম লাহিড়ী, আবার একটু প্রসঙ্গে আসি যে এরপরে ওই যে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা আপনার সাথে যখন গত অনুষ্ঠানেও কথা হচ্ছিল, তখন আপনি খোলামেলায় বলছিলেন যে সম্পর্ক আসলে স্বাভাবিক হয়নি, যেটি ইউনূস সরকারের আমলে ছিল সেটি এখনো স্বাভাবিক হয়নি, এবং সেটিও বাংলাদেশের কারণেই হয়নি বলে আপনি বলছিলেন। কি কি ভারতের পক্ষ থেকে আমি প্রশ্ন করছিলাম যে আমরা তো দেখেছি সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে, নির্বাচিত সরকার আসলে একটা বার্তাও দেখেছি, জয়শঙ্কর আশা ইত্যাদি নানান রকম। আপনি বলছিলেন বাংলাদেশের কারণে হয়নি, কিন্তু তারপরে এবং তার কারণেই প্রশ্নটা ছিল যে ডাক্তার জাহিদকে এয়ারপোর্টে হয়রানি করা, পুশিন করা, তো এগুলো একটা বার্তা, একটা চাপ, আপনি এই বিষয়টা একদম আমাকে খুলে বলেছিলেন। তো এখন কি হলো? এখন আসলে সেরকম কিছু নাই, পুশিন হচ্ছে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে নেবার ব্যাপারে দীনেশ ত্রিবেদী বললেন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। আবার নরেন্দ্র মোদী, আপনার রিপোর্টেই পড়ছিলাম ভারতের প্রধানমন্ত্রী তিনি বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তাকে একরকম নজিরবিহীনভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, মানে এরকম বিশেষ একটা অ্যাপ্রোচ। এইটা আবার কি হলো যে সম্পর্ক একটা বিশেষভাবে ভারতের উদ্যোগ দেখা যাচ্ছে? না দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে ব্রিক্স একটা আন্তর্জাতিক মঞ্চ, এবং সেই মঞ্চে 11টি রাষ্ট্র সেখানে তারা আসছেন। নিকটবর্তী প্রতিবেশী হিসেবে বাংলাদেশ, তার বাংলাদেশের যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বিমস্টেকের পৌরোহিত্য করেন বলে। ব্রিক্স এর পৌরোহিত্য করেন নরেন্দ্র মোদী। আচ্ছা, একটা জিনিস ভেবে রাখা দরকার, নরেন্দ্র মোদীর প্রথম যেটা আমন্ত্রণ সেটা কিন্তু এখনো পড়ে আছে তারেক রহমানের টেবিলে। যেটা প্রথম তিনি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বে যিনি তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা হচ্ছিল প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এখানে আমন্ত্রণটা হচ্ছে ব্রিক্সের সভাপতি আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে, এবং ব্রিক্সের সভাপতি তো তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, আর বিমস্টেকের সভাপতি তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, যেমন আগে ইউনূস ছিলেন, তারও আগে শেখ হাসিনা। ফলে সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানোটা হচ্ছে, আমাদের দিক থেকে বলতে পারি যে ভারতের দিক থেকে ভারত তো বলতে পারতো যে আমরা আমন্ত্রণ জানালেন না কেন, যদি না জানাতো তাহলে প্রশ্ন উঠতো যে কেন জানানো হলো না। ফলে সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা একটা মানে এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, যে শিষ্টাচারের কারণে ভারত এই আমন্ত্রণটা জানিয়েছে নিঃসন্দেহে, এবং সেটা আমার ধারণা সেটা তারেক রহমান সরকার একটা বিবেচনা করছেন। এবং সেপ্টেম্বরের 11-12-তে যে সম্মেলন দিল্লিতে হবে, শিখর সম্মেলন, যেখানে চীনের প্রেসিডেন্ট আসবেন, রাশিয়ার প্রেসিডেন্টের আসার কথা আছে, ইরানের প্রেসিডেন্ট আসছে, ফলে এরকম একটা বহুদেশীয় মঞ্চে আসলে ফলে সেটা কেবলমাত্র ভারতের আমন্ত্রণে আসছেন তা নয়, তিনি ব্রিক্স এর আমন্ত্রণে আসছেন। ফলে এটা এলে হয়তো তার দেশের ক্ষেত্রে একটা চাপ আছে, আমি জানি যে ওই ভারতের আমন্ত্রণে যাচ্ছেন মানে আবার কি ভারতের সঙ্গে সবকিছু বিক্রি করে দেবেন, এসব প্রশ্নের মুখে পড়তে হবে অনেক। সেই কারণে এখন জামায়াতের চাপটা আছেই, কারণ জামায়াত একটা বড় শক্তিশালী ফোর্স, তাদের এতজন সাংসদ রয়েছেন, তারা নিয়মিত কথা বলছেন, ফলে তাদের একটা চাপ আছে। সেই কনস্টিটিউয়েন্সিটাও আছে, এই কনস্টিটিউয়েন্সিটা মানে ভারত বিরোধী কনস্টিটিউয়েন্সি, সেটাকেও ক্যাটার করা একরকমের, যে সে কারণে বহুদেশীয় মঞ্চে এলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে সে ধরনের কোনো অভিযোগ করাটা সমস্যা হবে আর কি। কিন্তু আমার ধারণা এটা যে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে একটা সৌভাগ্যের বিষয় বহুদেশীয় মঞ্চেতে উপস্থাপন মানে নিজেকে উপস্থিত করা, এবং সেখানে বহুবিধ অনেক রাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলার তিনি সুযোগ পাবেন ভারত ছাড়াও। তাহলে মানে এই যে ধরেন এই প্রশ্নটা তো আপনাদের সাংবাদিকরাও করেছিলেন হাই কমিশনারকে, যে তিনি তখন উনি জবাব দিয়েছিলেন একটাই, জবাবটা হচ্ছে এটা আপনাদের প্রধানমন্ত্রী ঠিক করবেন, প্রেরোগেটিভটা প্রধানমন্ত্রীর। আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে অভ্যর্থনা জানানোর জন্য, কিন্তু এটা প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি বিমস্টেক সভাপতি হয়ে আসবেন নাকি না তিনি দ্বিপাক্ষিক সফরে আসবেন।
আচ্ছা, এই সিদ্ধান্তটা হ্যাঁ, প্রধানমন্ত্রী। কিন্তু ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিষয়ে। গত মাসে জুনের সম্ভবত 20 তারিখ বা 19 তারিখে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলছিলেন যে পরিবেশ সহায়ক হলে, টেম্পারেচার ডাউন মানে উত্তাপ কমলে ভারতেও সফর করবেন প্রধানমন্ত্রী। তো মানে তারপরে যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তারপরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে একটা ইরিটেশন তো কিছু কিছু বিষয় নিয়ে আছেই। মানে সেই ইরিটেশন বা টেম্পারেচারের যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার ভারতে অবস্থান করা। এবং সেখানে আপনি বলছিলেন যে কোনোই আসলে অবস্থান পরিবর্তন হয় নাই, তিনি যা করছেন তাই করবেন, তাকে প্রত্যার্পণের বিষয়েও আগেরই সেই অবস্থানেই আছে। তাহলে কি আসলে টেম্পারেচার ডাউন হবার মতো কিছু হয় নাই বা পরিস্থিতি সহায়ক হওয়ার মতো কিছু হচ্ছে কি আপনার বিশ্লেষণ শুনি। বাংলাদেশ সরকার থার্মোমিটার এখনো খুঁজে পাননি। থার্মোমিটার খুঁজে পাননি, আমি জানি না টেম্পারেচার ডাউন। আমরা তো দেখুন বলুন টেম্পারেচার বাড়ানোর জন্য কি করেছি, আমরা তো অভ্যর্থনা জানাচ্ছি, না, আপনারা আতর পুশব্যাক আবেদন করেছেন, জানাচ্ছি, আপনারা ডাক্তার জায়েদকে এয়ারপোর্টে আমি হেনস্থা করেছেন, ডিজেল দিচ্ছি, প্রধানমন্ত্রীর আমি আমি উপদেষ্টা। আপনাকে গ্যাস দিচ্ছি, আমি আপনাকে বিদ্যুৎ দিচ্ছি, আমি আপনাকে কাঁচা মরিচ দিচ্ছি, আমি সব আমরা আপনাকে কিনে পেঁয়াজ নিচ্ছি, মানে দিচ্ছি। আপনি বাংলাদেশ কি এগুলো কিনে দিয়েছেন? নিচ্ছে, আপনারা ব্যবসা আপনি করছেন। কি দিয়েছেন? না, আপনি কি দিয়েছেন? এগুলো জঙ্গি বিনিময়ে ছাড়া তো টাকা কিছু দিচ্ছে, দেয়নি। মূল্য দিচ্ছে, বিনামূল্যে জঙ্গিরা তো ঘুরে দিচ্ছেন না। বেড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এগুলো তো বিনামূল্যে দিচ্ছেন, এগুলো ব্যবসায়িক লেনদেন। তাই না নিলেই পারেন, বলতে পারেন বিদ্যুৎ নেবো না, কাল থেকে তো অন্ধকার হয়ে যাবে, আপনি আর ভাষণ দিতে পারবেন না। আপনি তো দিতে পারবেন, বিদেশে না আছেন, না, যারা আছে জামায়াতের ভাষণ দিতে পারবেন হ্যাঁ, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে। হ্যাঁ, কোথায় ভাষণ দেবেন? কিন্তু তাই না? এমন তো না যেগুলো খুব আচ্ছা, কৃপা ডিজেল হচ্ছে যদি এগুলোর না বিনিময়ে, দেন মানে কি এগুলো হবে? আপনাদের ব্যবসায়িক, মানে ভারতের ব্যবসায়িক না না, স্বার্থ সে আছে। তো বটেই। আরে পয়সা দিয়ে তো সবকিছু হয়, তাই না? টাকা পয়সার বিনিময়ে কি সব বাণিজ্য হয়? হয় কি? কারণ আমি দেবো, বাণিজ্য করবো অবশ্যই, সে ঠিক কথা, কিন্তু কাকে দেবো সেটাও তো একটা ব্যাপার। সবাইকে তো দিচ্ছি না। বাংলাদেশে দিয়েই চলেছে, তাই না? ভারতের একটা বিশাল অনেকক্ষেত্রে বাজার, তো সব দিক আপনারা থেকেই ভারতের একটা বিশাল টাকাও বাজার বাংলাদেশ। টাকাও দেয়নি, টাকাও বকেয়া পড়ে আছে, টাকাও তো দেয়নি। এই যে ঝাড়খণ্ডের আদানির বিদ্যুৎ প্রকল্প থেকে তো বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি তো ব্যক্তিগতভাবে তিনি ব্যবসায়ী, তিনি তো ব্যবসা করবেন স্বাভাবিক। মানে তাহলে আসলে কি পরিবর্তন, মানে ওই যে আপনি বলছেন যে আপনাদের পক্ষ থেকে তো মানে ডাক্তার জাহেদকে, ওইটা একটা বিশাল আলোচনার বিষয় ছিল। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তি, তিনি একটা সরকারি সফরে গেলেন কিন্তু এরকম একটা বিব্রতকর পরিস্থিতি পড়লেন। বা আগের অনুষ্ঠানে আপনার সাথে আলোচনা হচ্ছিল যে যেভাবে ভারত মানে অ্যাগ্রেসিভলি পুশ ব্যাক করছিল, সেখান থেকে ভারত তো আবার এখানে এসে পৌঁছালো, মানে এখন তো আবার খুব ভালো কথা বলছে, অধীর আগ্রহের কথা বলছে, বা পুশ ব্যাকটাও করছে না এখন সেই সময়। এর জন্য কি কিছু হলো কিনা? ধরেন এর মধ্যে আবার দুটো ঘটনা দেখলাম, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকটাতে দেখলাম, আবার দেখলাম সার্জিও গোর, যিনি ভারতেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে, আর দক্ষিণ ও মধ্য বিশ্ব ট্রাম্পের বিশেষ দূত, তিনিও আমাদের দেশে আসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, আবার দুজনও সাক্ষাৎ করলেন, দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর। এগুলোর একটা প্রভাব কি মানে পড়ছে? না, এটা তো আমেরিকাকে আপনাদের জিজ্ঞেস করা উচিত। আপনারা ঢাকায় এসে হঠাৎ ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেখা করবেন না। কিন্তু আমি কিন্তু যে হোটেলে ছিলেন সেই হোটেলে সাক্ষাৎ হয়েছে না। তো তিনি কেন সাক্ষাৎ করলেন, তার যে গোলকে প্রশ্ন করার যদি সাহস থাকে বাংলাদেশে, ফজলুর রহমানের করা উচিত। তিনি জানতেন তো কার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, না তা তো না। আমেরিকাকে প্রশ্ন করার সাহস নেই বাংলাদেশ, এটা এতটা পারেন না। যুক্তরাষ্ট্র দুটোকেই প্রশ্ন করে। ওখানে আওয়ামী লীগের লোকেরা ডিম ছুড়বে, সেখানে প্রশ্ন করতে পারেন না, আপত্তি করতে পারেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিন, এটা দিতে পারেন না, দেওয়া সম্ভব না। আপনি দিতে পারেন কোথায়? ভারতে, তাই ডিম না? তো বাংলাদেশেও ছুটছে, ফলে ডিম ছড়ার আর কি করা প্রতিবাদ দেবে? না, আমি বলছি যে সেই জন্য ওগুলো তো আপনার আমেরিকা তো নিউ ইয়র্কে তো ডিম ছুড়েছিল না, তাই না? সেগুলো তো আপনি তো যুক্তরাষ্ট্রে কাউকে তো চিঠি লেখেন যে কেন এরকম হলো, অপমান করা হয়েছে, সেরকম তো বলেননি কিছু, তাই না? বিনীরবে হজম করে, সেটা বড় দেশ ডিম ছোড়াটা ধরেন একটা, তাদের দেশের নেতাকর্মীদেরও বিভিন্ন সময় এরকম হয়, ডিম ছোড়াটা একটা মাইল্ড একটা। সার্জিও ঢাকায় এসে কি কি করবেন সবটাই তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো জানে, তাই না? এবং সেদিনের বৈঠকের পর শুনলাম তবে নৈশভোজটাও হয়নি। কি খাবার পছন্দ হয়নি সার্জিওর না কি হয়েছে বলতে পারবো না, নৈশভোজটাও বাতিল হয়ে গেল। বলা যায় না, ওখানে হয়তো শুটকি ফুটকি দিয়েছেন, তিনি হয়তো খান না শুটকি, জন্য চলে গেছেন আছে অন্য জায়গায়, যে হোটেলে ফিরে গিয়ে খেয়েছেন। আবার কেউ কেউ নানা রকম রটিও দিচ্ছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নাকি গোপন বৈঠক করেছেন হোটেলে। আমার কাছে এরকম কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ আমি জানি না। দীনেশ ত্রিবেদীও জানি, দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, এটাও আমি জানি। তিনি জানতে চেয়েছেন কোন দলের কি অবস্থা, মানুষ কি ভাবছে সেটাও জানতে চেয়েছেন। দীনেশ ত্রিবেদী যতটুকু বুঝেছেন তিনি এই কদিনের মধ্যে সেটাও তাকে অবহিত করেছেন। এবং দীনেশ ত্রিবেদীর বক্তব্য হচ্ছে যে তিনি সার্জিও তার খুব ব্যক্তিগত বন্ধু, আজই বলবে না, বহু পুরনো বন্ধু। এবং তিনি ঢাকা আসার আগে সার্জিওর সঙ্গে দেখা করে গেছেন।
এবং তারপরে তো সার্জিও এসে তাকে এখানে এসে মর্নিং ব্রেকফাস্টে দাওয়াত দিলেন, তিনি এলেন, কথা হলো। সেখানে ছিলেন ওই আমেরিকার যিনি রাষ্ট্রদূত, তিনিও উপস্থিত ছিলেন হোটেল। ফলে বেশ অনেকক্ষণ লম্বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ, আমেরিকা এবং ভারত মানে আর্থিক উন্নয়ন প্রসঙ্গে কিন্তু অনেক আলোচনা হয়েছে বলে আমি শুনেছি।